আপনি এখন গল্প শিকারীর কবলে। আজকে বলবো মোহাম্মদ জাফর ইকবালের লেখা একটা রোমাঞ্চকর গল্প, ডক্টর ট্রিপল এ। মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। জীবনের দীর্ঘ সময় তিনি পাশ্চাত্যে গবেষণার কাজে নিযুক্ত ছিলেন। এরপর বাংলাদেশে ফিরে আসেন এবং কিশোর সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বইয়ের জন্য অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা লাভ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বহু পুরস্কারে পুরস্কৃত হন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ডক্টর ট্রিপল এ। বাবা, আমার একটা কুকুরছানা কিনে দেবে? দেব। উত্তরটা শুনে নীলার সন্দেহ হলো যে তার বাবা আসলে তার কথাটি ভালো করে শোনেননি। তাই ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য সে আবার বলল, বাবা, আমার একটা হাতির বাচ্চা কিনে দেবে? দেব। বাবা, তুমি আমার কথা একদম শোনো না। কে বলেছে শুনি না? এই যে শুনছি। বলো তো আমি কি বলেছি? তুই বলেছিস তোকে একটা ইয়ে কিনে দিতে হবে। কি কিনে দিতে বলেছি? এই তো কিছু একটা হবে। ওই তো টেডি বিয়ার। টেডি বিয়ার নয়, কুকুরছানা। কুকুরছানা? ছোট্ট একটা তুলতুলে কুকুরছানা। নীলা শোন, কুকুরছানা কিন্তু একটা খেলনা নয়। হ্যাঁ জানি। মজা ফুরিয়ে গেলে কিন্তু সেটাকে আর ফেলে দিতে পারবি না। সেটা একটা কুকুরছানা। জানি বাবা, তাই তো তোমায় বলছি। বাসায় একটা কুকুরছানা আনলে সেটাকে কিন্তু 24 ঘন্টা সময় দিতে হবে। তাকে খাওয়াতে হবে, পরিষ্কার রাখতে হবে, তার সাথে খেলতে হবে, তাকে বড় করতে হবে। হ্যাঁ করব। শোন, এখন ভাবতে খুব মজা লাগছে, কিন্তু তার পিছনে যখন 24 ঘন্টা সময় দিতে হবে তখন কিন্তু সমস্ত মজা উবে যাবে। তোর কুকুরছানা যখন বাথরুম করবে তখন কিন্তু সেগুলো পরিষ্কার করতে হবে। পারবি তো? নীলাকে এবারে একটু বিভ্রান্ত দেখালো। কুকুরছানা যে বাথরুম করতে পারে এই ব্যাপারটা সে আগে ভেবে দেখেনি। এক মুহূর্ত ইতস্তত করে মুখ শক্ত করে বলল, হ্যাঁ হ্যাঁ পারবো। এখন বলা তো খুব সহজ, যখন সত্যি সত্যি করতে হবে তখন তো পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবি। না, যাবো না, প্লিজ কিনে দাও না বাবা। আবিদ হাসান একটা নিঃশ্বাস ফেললেন। নীলা তার একমাত্র মেয়ে, খুব আদরের মেয়ে। কখনো বাবা মাকে জ্বালাতন করেছে বলে মনে পড়ে না। কিন্তু বাসায় একটা পোষা কুকুর, সেটা তো অনেক বড় ব্যাপার। তার অর্থ জীবন পদ্ধতির সব কিছু ওলটপালট হয়ে যাওয়া। নীলা খুব আশা নিয়ে তার বাবার মুখের দিকে তাকালো। দেবে তো বাবা, দেবে তো, বলো না। দেখ, কুকুরছানা কিন্তু একদম মানুষের মতো। তার উপরে এমন মায়া পড়ে যাবে না, তখন দেখবি যদি কিছু হয়ে যায় তখন কিন্তু কেঁদে কুল পাবি না। কি হবে বাবা? এই ধর যদি হারিয়ে যায় কিংবা মরে যায়। কেন হারিয়ে যাবে, কেন মরে যাবে? আমি এত যত্ন করে রাখবো না, তুমিও অবাক হয়ে যাবে। শোন, এত তাড়াহুড়োর কি আছে? আর কটা দিন একটু দেখ না। কুকুরের বাচ্চার প্রস্তাবটা যখন নীলার মা মনিরা হাসান শুনলেন তখন সেটা এক কথায় তিনি নাকচ করে দিলেন। মুখ শক্ত করে বললেন, ফাজলামি পেয়েছ? হ্যাঁ, বাসায় কুকুর আনবে? একই জান বের হয়ে যাচ্ছে, আবার একটা কুকুর? না না, ওসব চলবে না। নীলার মা মনিরা হাসানের গলার স্বর সব সময় চড়া সুরে বাঁধা থাকে। তিনি নরম বা কোমল গলায় কথা বলেন না। কাজেই এক কথায় কুকুরের বাচ্চা পোষার শখটাকে বাতিল করে দেওয়ায় নীলার চোখে জল এসে গেল।
আবিদ হাসান তার মেয়ের সাহায্যে এগিয়ে এলেন। বললেন, আহা মুনিরা, ওরকম করে বলছো কেন? দেখো, মেয়েটার চোখে জল চলে এলো। কুকুর বেড়াল পোষা তো খারাপ কিছু না। ও, এখন মেয়ের সঙ্গে তাল দেওয়া হচ্ছে? আহ, বেচারি একা একা থাকে, একটা সঙ্গী হলে খারাপ কি? আর পোষা পশু পাখি থাকলে একটা দায়িত্ব নেওয়া তো শিখবে। বাসায় দায়িত্ব নেয়ার কি অভাব আছে? ঘরদোর পরিষ্কার রাখতে পারে না? নিজের ঘরটাও তো গুছিয়ে রাখতে পারে, বাসার কাজকর্মে সাহায্য করতে পারে। কাজেই নীলার কুকুর পোষার ব্যাপারটি আপাতত চাপা পড়ে গেল। বাবাকে নিজের পক্ষে পেয়ে নীলা অবশ্য এত সহজে হাল ছেড়ে দিল না। সে ধৈর্য ধরে লেগে রইল। আবিদ হাসান মেয়ের পক্ষ নেওয়ায় শেষ পর্যন্ত মনিরা একটু নরম হলেন। তারপর একদিন নীলা কুকুর পোষার অনুমতি পেল। তবে অনুমতিটি হলো সাময়িক। নীলার মা স্পষ্ট করে বলে রাখলেন, যদি দেখা যায় নীলা ঠিকমতো তার পোষা কুকুরের যত্ন নিতে পারছে না, তাহলে সঙ্গে সঙ্গে কুকুরছানাকে গৃহত্যাগ করতে হবে। আবিদ হাসান একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন। বড় একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে তাকে এত ব্যস্ত থাকতে হয় যে নীলাকে নিয়ে তার কুকুরছানা কিনতে যাওয়ার সময় বের করতে বেশ বেগ পেতে হলো। কুকুরছানা কোথায় পাওয়া যায় সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। আবিদ হাসান যখন ছোট ছিলেন তখন শীতের শুরুতে অনেক ছোট ছোট কুকুরের বাচ্চা চারিদিকে ভরে উঠত। সেগুলো পোষা নিয়ে কোনো সমস্যা ছিল না। একবার তু করে ডাকলেই তারা চিরদিনের জন্য ন্যাওটা হয়ে যেত। কিন্তু এখন তো দিনকাল পাল্টেছে। কুকুরছানা কিনে আনতে হয়, ইনজেকশন দিতে হয়, ওষুধ খাওয়াতে হয়, মেজাজ মর্জি বুঝে চলতে হয়। আবিদ হাসান অফিসে খোঁজ নিলেন। তারপর জানতে পারলেন কাঁটা বনের কাছে নাকি একটা পোষা পশু পাখির দোকান রয়েছে। একদিন সন্ধেবেলা নীলাকে নিয়ে তিনি সেখানে কুকুরের বাচ্চা কিনতে গেলেন। কাজটা যেরকম সহজ হবে বলে তিনি মনে করেছিলেন, দেখা গেল সেটা মোটেও তত সহজ নয়। কাঁটা বনে সারি সারি দোকান রয়েছে বটে, কিন্তু সেখানে কুকুর বলতে গেলে নেই। একটা দুটো দোকানে কিছু ঘেও কুকুর বেঁধে রাখা হয়েছে। দানা পানি না দিয়ে ছোট খাঁচার মাঝে বেঁধে রাখার ফলে তাদের মেজাজ হয়ে গেছে তিরিক্ষে। কাছে যেতেই একসাথে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এরপর খুঁজে পেতে একটা দোকানে একটা বিদেশি কুকুরের বাচ্চা পাওয়া গেল। এক সময় তার গায়ের রং নিশ্চয়ই ধবধবে সাদা ছিল, এখন অযত্নে ময়লা হয়ে গেছে। কুকুরছানাটা নির্জীব হয়ে শুয়েছিল। নীলা তার কাছে গিয়ে ডাকাডাকি করেও তাকে দাঁড় করাতে পারল না। নীলা এবং আবিদ হাসান যখন কি করবেন সেটা নিয়ে কথা বলছেন, তখনই দোকানের একজন কর্মচারী তাদের দিকে এগিয়ে এলো। আপনারা কি কুকুর কিনতে আইছেন? হ্যাঁ, ওই একটা কুকুরের বাচ্চা। এখন তো ভালো কুকুর পাইবেন না, সাপ্লাই একদমই কম। আপনার টেলিফোন নম্বর রেখা যান, ঠিকানা রেখা যান, আইলে পরে খবর দিব। কবে আসবে? দিন বলা যায় না, আইজও আইতে পারে, কাইলেও আইতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। আশপাশে আর কোনো কুকুরের দোকান আছে? না, নাই। তবে তবে কি? শুনছি টাঙ্গির কাছে নাকি একটা পোষা কুকুরের ফার্ম খুলছে। কুকুরের ফার্ম? কুকুরের আবার ফার্ম হয় নাকি? তাই তো শুনছি, সবই নাকি বিদেশি কুকুর। তাই নাকি? জি। সেই ফার্মে কি হবে? ওই মাছের যেরকম চাষ হয় সেই রকমই নাকি কুকুরের চাষ হইব। কুকুরের চাষ কি হবে তাতে? জানি না। কেউ বলে কুকুরের মাংস কোরিয়ায় রপ্তানি করবে, আবার কেউ কেউ বলে ল্যাবরেটরিতে গবেষণার জন্য পাঠাইব, আবার শুনলাম পুলিশের কাছেও বিক্রি করবে। হ্যাঁ, তা ফার্মটা কোথায়? সেইটা তো জানি না। শুনছি টাঙ্গির কাছে একটা আমেরিকান কোম্পানি। নাম কি কোম্পানির?
মানুষটা মুখ সুচালো করে নামটা মনে করার চেষ্টা করে সুবিধে করতে পারল না। তখন ভিতরে ঢুকে কাগজ ঘাঁটাঘাঁটি করে একটা ময়লা কাগজে নামটা লিখে আনল। পেট ওয়ার্ল্ড, পোষা প্রাণীর জগৎ। আবিদ হাসান মেয়েকে কথা দিলেন পরের দিনই তিনি পেট ওয়ার্ল্ডের খোঁজ নেবেন। আমেরিকান কোম্পানি হইচই করে বিদেশি কুকুরের একটা বিশাল ফার্ম বসালে সেটা খুঁজে পাওয়া সহজ কাজ ছিল, কিন্তু পেট ওয়ার্ল্ড খুঁজে বের করতে আবিদ হাসানের কাল ঘাম ছুটে গেল। তিনি আজ সকাল সকাল অফিস থেকে বের হয়েছেন। তারপর নীলাকে নিয়ে টঙ্গী এসে পেট ওয়ার্ল্ড খোঁজা শুরু করেছেন। সন্ধে ঘনিয়ে যাবার পর যখন তিনি প্রায় আশা ছেড়েই দিয়েছেন, তখনই পেট ওয়ার্ল্ডের খোঁজ পাওয়া গেল। বড় রাস্তার পাশে বেশ বড় একটা উঁচু দেওয়াল, সেটা কাঁটা তার দিয়ে ঘেরা। ভিতরে জেলখানার মতো বড় একটা দালান, সামনে শক্ত লোহার গেট এবং গেটের পাশে পেতলের একটা নাম ফলক। সেখানে আরও ছোট করে ইংরেজিতে লেখা পেট ওয়ার্ল্ড। আবিদ হাসান গেটের সামনে দাঁড়িয়ে তার গাড়ির হর্ন বাজালেন। বার দুয়েক শব্দ করার পর প্রথমে গেটের ওপর ছোট চৌকোনা একটা জানালা খুলে গেল। সেখান থেকে একজন মানুষ উঁকি দিয়ে তাকে দেখল। তারপর গেটের পাশ থেকে নিরাপত্তা রক্ষীর পোশাক পরা একজন মানুষ বের হয়ে এলো। আবিদ হাসানের কাছে এসে মানুষটি জিজ্ঞাসা করল, কি চাই? কাকে খুঁজছেন? আসলে আমি একটা কুকুরছানা কিনতে এসেছি। ফিরে যান, এখানে কুকুরছানা বিক্রি হয় না। আমাকে একজন বলল এখানে নাকি কুকুরের ফার্ম তৈরি হয়েছে। আমি তো আপনাকে একবার বললাম এখানে কুকুরছানা বিক্রি হয় না, ফিরে যান। এখানে কি হয় তাহলে? নিরাপত্তা রক্ষীর পোশাক পরা মানুষটি আবিদ হাসানের কথার উত্তর দেবার কোনো প্রয়োজনীয়তা অনুভব করল না। সে যখন পিছন ফিরে তার গেটের কাছে ফিরে গেল, ঠিক তখনই তার কোমরে ঝোলানো ওয়াকি টকিতে কেউ একজন তার সাথে যোগাযোগ করল। মানুষটি ওয়াকি টকিটা মুখের কাছে ধরে বাক্য বিনিময় শুরু করল। কী নিয়ে কথা বলছে সেটি শুনতে না পেলেও আবিদ হাসান বুঝতে পারলেন মানুষটি তাকে নিয়েই কথা বলছে। অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ি ঘুরিয়ে নিতে গিয়ে তিনি থেমে গেলেন, কারণ তিনি দেখতে পেলেন নিরাপত্তা রক্ষী মানুষটি তার দিকেই এগিয়ে আসছে। স্যার ডেকেছেন, আপনি ভিতরে যান। এখানে যদি কুকুর বিক্রি না হয় তাহলে আমি গিয়ে কি করব? নিরাপত্তা রক্ষী আবিদ হাসানের বিরক্তিটুকু হজম করে নিয়ে তার হাতের স্বয়ংক্রিয় একটা সুইচে চাপ দিতেই সামনের গেটটা ঘর ঘর শব্দ করে খুলতে শুরু করল। তার গাড়িটা যাওয়ার মতো জায়গা করে দিয়ে গেটটা থেমে গেল। আবিদ হাসান গাড়ি ঘুরিয়ে ভিতরে ঢুকে গেলেন। গাড়ি ভিতরে ঢুকতেই নীলা বলল, বাবা জায়গাটা কি সুন্দর, তাই না? আবিদ হাসান মাথা নাড়লেন। সত্যিই সুন্দর। বাইরে থেকে বোঝা যায় না ভিতরে এত জায়গা। সুবিস্তৃত লনে গাছগাছালি এবং ফুলের বাগান, পিছনে বিশাল আলোকোজ্জ্বল দালান। পুরো জায়গাটিতে এক ধরনের দীর্ঘ পরিকল্পনার ছাপ রয়েছে। আবিদ হাসানের মনে হলো তিনি বুঝি পাশ্চাত্যের কোনো একটা বড় কর্পোরেট অফিসে ঢুকে গেছেন। গাড়ি পার্ক করার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। সেখানে গাড়ি রেখে আবিদ হাসান নীলার হাত ধরে খোয়া বাঁধানো হাঁটা পথে মূল দালানে পৌঁছলেন। বড় কাচের স্লাইডিং দরজার সামনে দাঁড়াতেই সেটা নিঃশব্দে খুলে গেল। আবিদ হাসান ভিতরে পা দিতেই কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের আরামদায়ক অনুভূতি তার সারা শরীর জুড়িয়ে দিল। দরজার অন্য পাশে একজন তরুণী দাঁড়িয়েছিল। আবিদ হাসান এবং নীলাকে দেখে সে তাদের দিকে এগিয়ে এলো। মেয়েটির ফোলানো চুল এবং পরিমিত প্রসাধন চেহারায় এক ধরনের আকর্ষণীয় এবং মাপা কমনীয়তা নিয়ে এসেছে। মেয়েটি মিষ্টি করে হেসে বলল, আমি জেরিন,
পেট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ হাসান, আর এ আমার মেয়ে নীলা। আসুন মিস্টার হাসান, আপনার জন্য ডক্টর আজহার অপেক্ষা করছেন। ডক্টর আজহার? হ্যাঁ, উনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর। এই পুরো প্রজেক্টটাই ওনার ব্রেইন চাইল্ড। আবিদ হাসান বড় একটা হলঘরের ভেতর দিয়ে হেঁটে একটা লিফটের সামনে দাঁড়ালেন। বোতাম স্পর্শ করা মাত্র লিফটের দরজা নিঃশব্দে খুলে গেল। জেরিন আবিদ হাসান এবং নীলাকে নিয়ে লিফটে করে 7 তলায় এসে একটা দীর্ঘ করিডর ধরে হেঁটে বড় একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজার পাশে একটা সেক্রেটারিয়েট ডেস্ক। সেখানে ইন্টারকমে চাপ দিয়ে জেরিন নিচু গলায় বলল, স্যার, আপনার গেস্টদের নিয়ে এসেছি। প্লিজ কাম ইনসাইড। জেরিন দরজা খুলে আবিদ হাসান এবং নীলাকে ভিতরে যেতে ইঙ্গিত করল। আবিদ হাসান নীলার হাত ধরে ভিতরে ঢুকলেন। বিশাল একটা অফিস ঘর। একটা বড় ডেস্কে পা তুলে একজন মানুষ তার রিভলভিং চেয়ারে শোয়া হয়ে বসে কিছু একটা পড়ছিল। আবিদ হাসান এবং নীলাকে ঢুকতে দেখে মানুষটি পা নামিয়ে উঠে দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে এলো। এরকম একটা বিশাল প্রতিষ্ঠান যার পরিকল্পনায় গড়ে উঠেছে, সেই মানুষটিকে তুলনামূলকভাবে বেশ কম বয়স্ক বলে মনে হলো। আবিদ হাসানের থেকে বড়জোর বছর 5 বড় হবে। মানুষটি দীর্ঘদেহী এবং সুদর্শন। চোখে সূক্ষ্ম ধাতব রিমের চশমা, মাথায় এলোমেলো চুল, গায়ের রং অস্বাভাবিক ফর্সা। এই বয়সেও রোদে পুড়ে তামাটে হয়ে যায়নি। মানুষটি লম্বা পা ফেলে এগিয়ে এসে আবিদ হাসানের সঙ্গে করমর্দন করে বললেন, হ্যালো মাই ফ্রেন্ড, আমি আসিফ আহমেদ আজহার। আমার বন্ধুরা আমাকে ট্রিপল এ বলে ডাকে। প্লিজ কাম ইনসাইড। হ্যাঁ, নমস্কার। আপনারা এই সামনের সিটটায় বসুন। প্লিজ টেক ইউর সিট অ্যান্ড আরাম করে বসুন, কোনো চিন্তা নেই। বাট যেটা আমি বলতে চাইছিলাম যে আমার সিকিউরিটি গার্ড যে আছে তার যে ব্যবহার করেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ইউনো। হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে। আমি অবশ্য সিকিউরিটি গার্ডকে কোনো দোষ দিতে পারছি না। অ্যাকচুয়ালি যাদের এই সিকিউরিটি গার্ডের দায়িত্বগুলো দিই তাদের আইকিউ লেভেলটা একটু বেশ কম হয়। খানিকটা রবটের মতো মানুষ আপনি বলতে পারেন। ওদের কাছে ভদ্রতা আশা করাটাও ন্যায় হবে। আবিদ হাসান মানুষটিকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করতে লাগলেন। মানুষটির সপ্রতিভ আন্তরিক কথাবার্তার পরেও তার ভিতরে কিছু একটা যেন অস্বস্তির মধ্যে ফেলে দেয়। মানুষটি হঠাৎ নীলার দিকে তাকিয়ে বলল, ও মাই ডিয়ার ইয়াং লেডি, তুমি কি খাবে বলো? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, হট চকলেট? না, আমি কিছু খাবো না। না, কিছু তো একটা নিতেই হবে। ওকে চলো, লেটস হ্যাভ আইসক্রিম। ওকে, আমার কাছে খুব ভালো আইসক্রিম আছে, স্ট্রবেরি উইথ হ্যাজেলনাট, রাইট? ইন্টারকমে চাপ দিয়ে এই সপ্রতিভ মানুষটি নীলার জন্য আইসক্রিম এবং তাদের দুজনের জন্য কফির কথা বলে আবার আবিদ হাসানের দিকে ঘুরে তাকালেন। আবিদ হাসান একটু ইতস্তত করে বললেন, আপনি কি ওই সিকিউরিটি গার্ডের আচরণের ক্ষমা চাইবার জন্য আমাকে ডেকেছেন? নো ম্যান, নো, অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য থিং। আমি আপনাকে ওই জন্য ডাকিনি। অ্যান্ড আমাদের এই ফার্মটার যে সিকিউরিটি সিস্টেম আছে, দ্যাটস আ স্টেট অফ আর্ট সিস্টেম। এখান থেকে বসে আমি সব কিছু দেখতে শুনতে পাই। তো আপনাকে দেখলাম গার্ডের সঙ্গে কথা বলতে। আপনি আপনার মেয়ের জন্য একটা কুকুর বাচ্চা খুঁজছেন, তাই না? হ্যাঁ স্যার, এই পুরো ঢাকা শহর খুঁজেও না একটা ঠিকঠাক কুকুরের ছানা পেলাম না। পাবেন না, এল নট গেট ইট। যে দেশের লোক খেতে পায় না সেখানে আপনি ভালো কুকুরের বাচ্চা কী করে পাবেন? তাহলে এখানে এত ব্যবস্থা করে এত খরচ করে কেন একটা কুকুরের ফার্ম করলেন?
অ্যাকচুয়ালি এক্সপোর্ট করার জন্য করেছি, বিদেশে রপ্তানি করব। ওখানে পোষা পশু পাখির অনেকটা বড় মার্কেট আছে। ইটস আ মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, তো আমরা সেই মার্কেটটা ধরতে চাই। আমি তো স্যার কোনো ব্যবসা বুঝি না, কিন্তু এখান থেকে কুকুর এক্সপোর্ট করে কোনো লাভজনক ব্যবসা হবে আমি তা মনে করি না। ডক্টর আজাহার কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই জেরিন একটা সুন্দর ট্রেতে করে 2 মগ কফি এবং একটা গবলেটে আইসক্রিম নিয়ে ঘরে ঢুকল। টেবিলে তাদের সামনে সেগুলো সাজিয়ে রেখে চলে যাবার পর ডক্টর আজাহার কফিতে চুমুক দিয়ে বললেন, রাইট রাইট, আপনি বলছেন আপনি বিজনেস বোঝেন না, ফাইন, কমন সেন্স থেকে বলছেন, কিন্তু বিজনেস মানে কমন সেন্স। অ্যান্ড আপনি ঠিকই বলেছেন, এখান থেকে সাধারণ কুকুর রপ্তানি করে কোনো লাভজনক ব্যবসা হতে পারে না। আই এগ্রি। তাহলে আমরা সাধারণ কোনো কুকুর রপ্তানি করব না। তাহলে কি কুকুর রপ্তানি করবেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা একটা প্রজাতি দাঁড় করিয়েছি, যেটার সঙ্গে সারা পৃথিবীর কুকুরের কোনো জুড়ি হবে না। অ্যান্ড ইট উইল বি দ্য বেস্ট, কিসের জুড়ি হবে না? বুদ্ধিমত্তায়, ইন্টেলিজেন্স। বুদ্ধিমত্তায়? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, অসাধারণ বুদ্ধিমত্তা। আমি ঠিক বুঝতে পারছি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আপনি কিভাবে কুকুরের বুদ্ধিমত্তা বাড়াবেন? দ্যাটস পসিবল মাই ফ্রেন্ড। আমার একটা পিএইচডি থিসিস আছে, যার নাম ছিল আইসোলেশন অফ জিন দ্যাট ইজ রেসপন্সিবল ফর ইন্টেলিজেন্স ইন ক্যানাইন ফ্যামিলি। অর্থাৎ কুকুরের বুদ্ধিমত্তার জন্য যে জিনটার দরকার সেইটার ওপরে আমি কাজ করেছি, এটা বলতে পারি আপনাকে। কুকুরের বুদ্ধিমত্তার জন্য একটা জিন আছে? ওকে ওকে, দেখুন, কফি খেতে খেতে এত কিছু আলোচনা করা সম্ভব না। ইটস বেটার আপনি যদি ডিটেলে জানতে চান সেটা পরে কথা হবে। বরং এটা বুঝে নিন যে বুদ্ধিমান কুকুরের জিন একটা আলাদা করে অসাধারণ বুদ্ধিমান কুকুর তৈরি করায় আমার একটা পেটেন্ট রয়েছে। তাই নাকি? ইয়েস মাই ফ্রেন্ড, অ্যান্ড সেই পেটেন্ট দেখেই তো আমেরিকার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। পুরো 1.5 বছর ধরে আলাপ আলোচনা হয়েছে, অ্যান্ড শেষ পর্যন্ত ইউ সি দিস পেট ওয়ার্ল্ড, এটা তৈরি হয়েছে। চমৎকার, আপনাকে অভিনন্দন জানাই। এখনই কোনো অভিনন্দন দেবেন না, পুরোটা দাঁড়িয়ে যাক। স্টেটসে একটা প্রথম শিপমেন্ট পাঠাই, তারপর দেবেন। প্রথম শিপমেন্টের কত বাকি? অনেকটাই বাকি, এই তো সবে কয়েকটা টেস্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট হয়েছে, তবে কতকগুলো খুব সুন্দর কুকুরের বাচ্চা জন্ম হয়েছে। নীলা এতক্ষণ চুপ করে তার বাবার সাথে ডক্টর আজাহারের কথা শুনছিল। এবারে সে বলে উঠল, সত্যি? সত্যি, প্রথম কেসগুলো করেছি টেরিয়ার দিয়ে, আস্তে আস্তে নানা রকম ব্রিড, দেন ল্যাব্রাডর। তুমি জানো ল্যাব্রাডর স্টেটসে খুব পপুলার। আপনারা কি ওই কুকুরছানাগুলোকে বিক্রি করবেন? তুমি কিনবে? নীলা মাথা নাড়ল, তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কত? এবং সঙ্গে সঙ্গেই ডক্টর আজাহার হেসে উঠে বললেন, এই কুকুর ছানাগুলোর কত দাম? রিটেল মার্কেট মানে যেটাকে তোমরা বলো খোলা বাজার, তাতে $7,000, অর্থাৎ অনেক, প্রায় 3 লাখ টাকার মতন হবে। নীলার মুখটা সাথে সাথে আশাভঙ্গের কারণে ম্লান হয়ে যায়। পুরো ব্যাপারটাকে তার কাছে এক ধরনের দুর্বোধ্য নিষ্ঠুর রসিকতা বলে মনে হতে থাকে।
ডক্টর আজাহার নীলার দিকে তাকিয়ে চোখ মটকে বললেন, তোমার কাছে আছে 3 লাখ টাকা? নীলা কিছু বলল না। ডক্টর আজাহার সোজা হয়ে বসে গলার স্বরে এক ধরনের গুরুত্বের ভাব এনে বললেন, বাট তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। একটু আগে তোমাকে তোমার বাবার সঙ্গে দেখে আমার একটা মাথায় চমৎকার আইডিয়া এসেছে, অ্যান্ড সেজন্যই তোমাদের এখানে ডেকে এনেছি। কি আইডিয়া? আমাদের এই যে কুকুর ছানাগুলো আছে না, এগুলোকে পরীক্ষা করে দেখতে হবে যে এরা কতটা বুদ্ধিমান হয়েছে, মানুষের সঙ্গে এরা থাকতে পছন্দ করছে নাকি। এই ব্যাপারগুলো নিয়ে তো গবেষণা করতে হবে। সেটা সব থেকে ভালো উপায় কি জানো? কি? তাদের কোনো একটা ফ্যামিলির সাথে রাখতে হবে। কাজেই যদি দেখা যায় তুমি সেরকম একটা ফ্যামিলির মেয়ে, তাহলে তোমাকে আমরা একটা কুকুর ছানা দিয়ে দেব। সত্যি সত্যি? সত্যি, কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? কুকুর ছানাটাকে পোষার ব্যাপারে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তোমাকে। আর আছে কিছু ব্যাপার, আর মাঝে মাঝে কুকুর ছানাটাকে আমাদের পরীক্ষা করতে দিতে হবে। তুমি রাজি? হ্যাঁ, রাজি। চমৎকার, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তোমার বাবার সাথে কিছু কাগজপত্র তৈরি করে নেওয়া যাক। কাল ভোরে তোমাদের বাসায় চমৎকার একটা আইরিশ টেরিয়ার কুকুরের ছানা চলে আসবে। আমি কি একবার কুকুর ছানাটাকে দেখতে পারি? ওকে, কাম উইথ মি, এসো আমার সাথে। ডক্টর আজাহারের পিছু পিছু আবিদ হাসান এবং নীলা একটা বড় হল ঘরে হাজির হলেন। ঘরের দেওয়ালে অনেকগুলো বড় বড় টেলিভিশন স্ক্রিন, এক একটা স্ক্রিনে এক এক রকম দৃশ্য। কোনোটিতে বড় একটি ল্যাবরেটরিতে মানুষেরা কাজ করছে, কোথাও একটা বড় গুদামঘর থেকে জিনিসপত্র সরানো হচ্ছে, কোথাও বা খাঁচায় রাখা বড় বড় কুকুর, কোথাও বিচিত্র ধরনের যন্ত্রপাতি। ডক্টর আজাহার সুইচ প্যানেল স্পর্শ করতেই একটা স্ক্রিনের দৃশ্য পাল্টে গেল। সেখানে ধবধবে সাদা একটা কুকুরছানার ছবি ফুটে উঠল। কুকুরছানাটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সি ইয়াং লেডি, এই যে তোমার সেই কুকুর ছানা। কি সুন্দর! আবিদ হাসানকেও স্বীকার করতে হলো, কুকুরছানাটি সত্যিই ভারী সুন্দর। শিশু, তা সে মানুষেরই হোক আর পশু পাখিরই হোক, সব সময়ই সুন্দর। নীলার কুকুরছানা নিয়ে মনিরা হাসানের প্রকাশ্যে এবং আবিদ হাসানের গোপনে যেটুকু দুশ্চিন্তা ছিল, পেটওয়ার্ল্ডের কাজকর্ম দেখে তার পুরোটাই দূর হয়ে গেল। পেটওয়ার্ল্ড যে নীলার জন্য শুধু একটা ধবধবে সাদা কুকুরছানা দিয়ে গেল তা নয়, কুকুরছানাটিকে দেখে শুনে রাখার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুর ব্যবস্থা করে দিয়ে গেল। তারা বাসার সামনে একটা মোল্ডেড প্লাস্টিকের সুন্দর ঘর, প্রথম 3 মাসের খাবার এবং ওষুধপত্র, কুকুরছানা পরিচর্যা করার ওপরে বই, কাগজপত্র, এমনকি একটা ভিডিও এবং কুকুরছানার বুদ্ধিমত্তা বিকাশের জন্য কি কি করতে হবে সেসব ব্যাপারেও নীলার সঙ্গে আলাপ আলোচনা করে গেল। কুকুরছানার দৈনন্দিন তথ্য পাঠানোর জন্য একটা ইমেল অ্যাকাউন্ট, এমনকি জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য সার্বক্ষণিক একটা টেলিফোন নাম্বারও দিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই কুকুরছানাটির উপস্থিতিতে বাসার সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। কুকুরছানাটি বেশ শান্ত এবং আমোদে ধরনের। নীলার মনোরঞ্জনের জন্য সে খুব ব্যস্ত এবং অত্যন্ত সুবোধ। কোন জিনিসটি করতে পারবে এবং কোন জিনিসটি করতে পারবে না সেটি একবার বলে দেওয়া হলেই কুকুরছানাটি সেটি মনে রাখে এবং মেনেও চলে।
সারা রাত জেগে থেকে কেউ কেউ চিৎকার করে সবার জীবন অতিষ্ঠ করে দেবে বলে যে ভয়টা ছিল, দেখা গেল সেটা পুরোপুরি অমূলক। রাত্রে ঘুমানোর সময় কুকুরছানাটিকে তার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া মাত্রই সে দুই পায়ের মাঝে মাথা ঢুকিয়ে ব্যাপারটি মেনে নেয়। কুকুরছানাটির কি নাম দেওয়া যায় সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। শেষ পর্যন্ত নীলার যে নামটা পছন্দ হলো সেটা হচ্ছে টুইটি। আবিদ হাসানের চিন্তা ছিল এই নামটিতে অভ্যস্ত হতে কুকুরছানাটি সপ্তাহ খানেক সময় নেবে, কিন্তু দেখা গেল এক বেলার মাঝেই কুকুরছানাটি তার নতুন নামে অভ্যস্ত হয়ে গেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সত্যি সত্যি কুকুরের মাঝে বুদ্ধিমান প্রজাতি তৈরি করা সম্ভব, সেটি আবিদ হাসান এই প্রথমবার একটু একটু বিশ্বাস করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই বাসার সবাই কুকুরছানা টুইটিকে বেশ পছন্দ করে ফেলল। নীলা স্কুল থেকে আসার পরই টুইটিকে নিয়ে ছোটাছুটি করে। সত্যি কথা বলতে কি, আবিদ হাসানও বিকেলবেলা টুইটি নামের এই আইরিশ টেরিয়ার কুকুরছানাটিকে নিয়ে খানিকক্ষণ খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। মনিরা হাসান যদিও নিজে থেকে এখনও টুইটির সাথে কোনো রকম মাখামাখি করেননি, কিন্তু বারান্দায় বসে থেকে তার স্বামী এবং কন্যাকে এই কুকুরছানাটিকে নিয়ে হইচই করা দেখতে পছন্দই করেন। নির্বোধ পশু পাখি সম্পর্কে তার যেরকম একটা ধারণা ছিল, টুইটিকে দেখে তার বেশ একটা বড় পরিবর্তন হয়েছে। আবিদ হাসান যেটুকু জানেন সে অনুযায়ী পেট ওয়ার্ল্ড এখনও পুরোপুরি ব্যবসা শুরু করেনি। ডক্টর আজাহারের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছিলেন তাতে মনে হয় মোটামুটি নিয়মিতভাবে বুদ্ধিমান প্রজাতির কুকুরছানা তৈরি করতে এখনও বছর দুয়েক বাকি। যে কোনো ব্যবসার গোড়ার দিকে একটা সময় থাকে যখন সেটি দাঁড় করানোর জন্য তার পিছনে প্রচুর টাকা ঢালতে হয়। পেটওয়াল সে ব্যাপারে নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুত। তারা শুধু যে তাদের প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে তাই নয়, টঙ্গীর আশেপাশে বেশ কিছু দাতব্য সেবা প্রতিষ্ঠানও খুলেছে। সেখানে গরিব মানুষজন বিনা খরচে চিকিৎসা পেতে পারে। বিশেষ করে সন্তান সম্ভবা মায়েদের চিকিৎসার খুব ভালো এবং আধুনিক ব্যবস্থাও রয়েছে। আমেরিকান বড় কর্পোরেশনগুলো স্থানীয় এলাকায় সবসময়ই নানা রকম আয়োজন করে থাকে। তার সবগুলোই যে মানুষের ভালোবাসার কারণে হয়ে থাকে তা নয়। ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে স্থানীয় মানুষজনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা, এই জাতীয় ব্যাপারগুলোই আসলে মূল উদ্দেশ্য। নিজেরা যখন বিশাল অর্থের পাহাড় গড়ে তুলবে, তখন তার একটি অংশ যদি গরিব দুঃখী মানুষের জন্য খরচ করা হয়, খারাপ কি? দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। টুইটিকে নিয়ে প্রাথমিক উচ্ছ্বাসটুকু কেটে যাবার পরও নীলার উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। সফটওয়্যার নিয়ে নতুন একটা প্রজেক্ট শুরু করার পর আবিদ হাসান হঠাৎ বেশ ব্যস্ত হয়ে পড়লেন। মাঝখানে তাকে কয়েক সপ্তাহের জন্য জার্মানিও যেতে হলো। জার্মানি থেকে ফিরে আসার সময় তার স্ত্রী এবং কন্যার জন্য ছোটখাটো উপহারের সঙ্গে টুইটির জন্য একটা উপহার কিনে আনলেন, একটা ফ্লি কলার। কুকুরের গলায় বেঁধে রাখলে তার শরীরে উকুন হয় না। জার্মানি থেকে ফিরে এসে অনেক দিন পরে রাত্রে একসাথে খেতে বসে আবিদ হাসান তার মেয়ের খোঁজ খবর নিচ্ছিলেন। স্কুলের খবর, বন্ধু বান্ধবের খবর দিয়ে নীলা এবার টুইটির খবর দিতে শুরু করল। বলল, জানো বাবা, টুইটি যা দুষ্টু হয়েছে না, তুমি বললে বিশ্বাস করবে না। কিরকম দুষ্টু শুনি? তাকে গল্প না বললে খেতে চায় না। তাই? কিসের গল্প পছন্দ করে তুমি জানো? কি? একটা
ছোট্ট বাচ্চা আর তার মায়ের গল্প শুনতে চায় ও। বাবা, বাবা রোজ এক গল্প কি বলা যায় তুমি বলো? তাহলে তো দেখছি তোর কুকুরছানাকে নার্সারিতে পাঠাতে হবে এবার পড়াশোনার জন্য। ওর পড়াশোনা একদম মন নেই, ওর ডাবডু ফারেম এখনো ভুল করে। তাই নাকি? হ্যাঁ বাবা, ও তো 9 পর্যন্ত গুনতে পারে, আর ওকে যদি 10 বলি ও পুরো গুলিয়ে যায়। কি বলছিস তুই? তুমি আমার কথা শোনোনি? হ্যাঁ শুনলাম তো। তাহলে জিজ্ঞেস করছো কেন? তুই সত্যি বলছিস নাকি ঠাট্টা করছিস সেটাই তো জানতে চাইছি। ঠাট্টা কেন করব? তোমার মনে নেই টুইটির দাম $7,500? সে সব কিছু বোঝে। দূর পাগলি, দাম বেশি হলে কি সব কিছু হয়? সব কিছুরই একটা সীমা থাকে। শোন, খুব বুদ্ধিমান কুকুরেরও বুদ্ধির একটা সীমা থাকবে। আমার টুইটির বুদ্ধির কোনো সীমা নেই। তুই যা বলছিস সেটা যদি সত্যি হয়। তুমি কি বলছো বাবা? আমি কি তোমায় মিথ্যে কথা বলছি? তুই মিথ্যে হয়তো বলিসনি, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণী গুনতে পারে? টুইটি পারে, আমি তোমায় দেখাবো। ঠিক আছে শোন, আসলে টুইটি কিছু শব্দ শুনে কাজ করে। সেই শব্দগুলো যে সংখ্যা সেটা কিন্তু ও জানে না। আমি বুঝেছি বাবা, কিন্তু তুমি কিছু বোঝোনি। অনেক হয়েছে, এখন দুজনেই কথা বন্ধ করে খাও তো। পরদিন অফিস থেকে এসে আবিদ হাসান টুইটির বুদ্ধিমত্তা পরিমাপ করতে বসলেন। নীলাকে ডেকে বললেন, নীলা, এবার তো টুইটিকে নিয়ে আয়, আজ দেখবো ওর কত বুদ্ধি। টুইটি টুইটি। সঙ্গে সঙ্গেই বাসার পিছন থেকে টুইটি ছুটে এসে নীলাকে ঘিরে লাফাতে শুরু করল। আবিদ হাসান একটু অবাক হয়ে দেখলেন টুইটি এর মাঝে বেশ বড় হয়ে গেছে। তার মধ্যে কুকুরছানা ভাবটা আর নেই। নীলা আঙুল উঁচিয়ে বলল, বাবা তোকে এখন পরীক্ষা করে দেখবে, বুঝেছিস? আবিদ হাসান সকৌতুকে দেখলেন মানুষ যেভাবে সম্মতি জানিয়ে মাথা নাড়ে, টুইটি ঠিক সেইভাবে মাথা নাড়ল, যেন সে সত্যি সত্যি নীলার কথা বুঝতে পেরেছে। নীলা বলল, আমি যখন 1 বলবো তখন তুই একবার পাটা তুলবি, আমি যখন 2 বলবো তখন তুই পাটা 2 বার তুলবি। এই বলে নীলা তার নিজের পা উপরে তুলল। টুইটিও তার পা একবার উপরে তুলল, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ল। নীলা এবার বলল, এইভাবে তুই পরপর তুলবি, বুঝেছিস? এই দেখ বলছি 1। টুইটি তখনই তার পাটা একবার ওপরে তুলে আবার নামিয়ে আনল। এরপর নীলা যখন বলল 2, তখন টুইটি তার পাটা একবার তুলে আবার নামিয়ে আবার দ্বিতীয়বার ওপরে তুলে নামালো। নীলা এরপর বলল 3। টুইটি সত্যি সত্যি 3 বার তার পা ওপরে তুলে নিচে নামিয়ে আনল। নীলা এইভাবে গুনে যেতে থাকল। প্রত্যেকবারই টুইটি সঠিকভাবে তার পা উপরে তুলল এবং নিচে নামিয়ে আনল। 8 পর্যন্ত গিয়ে সে গুলিয়ে ফেলল। তখন নীলা হাল ছেড়ে না দিয়ে আবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছিল। আবিদ হাসান এবার তাকে থামালেন। ঠিক আছে, আর করতে হবে না, আমি যা একবার দেখে নিয়েছি। কি দেখেছো? তুই কিছু বললে ও একটা কিছু করতে পারছে, এটা আসলে এক ধরনের ট্রেনিং। সেটা কিন্তু ও না বুঝেই করছে। কি বলছো বাবা? টুইটি না বুঝে কিছু করে না, তুমি দেখতে চাও? আচ্ছা দেখা। টুইটি, তুই কাঠি চিনিস? কাঠি, এই দেখ এটা হলো কাঠি। আবিদ হাসান অবাক হয়ে দেখলেন টুইটি না সূচকভাবে মাথা নাড়ল। নীলা তখন খুঁজে একটা কাঠি বের করে তাকে দেখালো। এরপর টুইটি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ল। তারপর নীলা বলল, যা খুঁজে খুঁজে এবার 5টা কাঠি নিয়ে আয়। টুইটি সঙ্গে সঙ্গে লেজ নেড়ে বাগানের দিকে ছুটে গেল এবং সত্যি সত্যি একটা কাঠি খুঁজে নিয়ে এসে নীলার পায়ের কাছে রেখে দিয়ে আবার বাগানের দিকে ছুটে গেল। এইভাবে সে 5টা কাঠি খুঁজে খুঁজে এনে নীলার পায়ের কাছে রাখল। নীলা এবার যুদ্ধ জয়ের ভঙ্গি করে বলল, বাবা এবার দেখলে তো?
আবিদ হাসান এবারে সত্যিই অবাক হলেন। কুকুর কত পর্যন্ত গুনতে পারে তা তিনি জানেন না, কিন্তু সংখ্যাটি বেশি হবার কথা নয়। নীলাকে নিয়ে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে টুইটিকে পরীক্ষা করে সত্যিই হতবাক হয়ে গেলেন। এ যে শুধু গুনতে পারে তাই নয়, এ মানুষের যে কোনো কথাই বুঝতে পারে, যে কোনো জিনিস শিখিয়ে দিলে সে শিখে নিতে পারে। শুধু যে নানা ধরনের জিনিস চিনিয়ে দেওয়া যায় তা নয়, সে পুরোপুরি মানবিক কিছু ব্যাপারও বুঝতে পারে। ভালো খারাপ, আনন্দ দুঃখ এই ধরনের ব্যাপার নিয়েও তার বেশ স্পষ্ট ধারণা আছে। নীলা যখন টুইটিকে একটা ছোট্ট বাচ্চার কর্মকাণ্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলল, আবিদ হাসান অবাক হয়ে দেখলেন টুইটি গল্পটা সত্যি সত্যি একজন মানব শিশুর মতো উপভোগ করল। অবিশ্বাস্য ব্যাপার, আবিদ হাসান নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতেন না। সেদিন গভীর রাতে আবিদ হাসান ইন্টারনেটে কুকুরের বুদ্ধিমত্তা সম্পর্কে যাবতীয় তথ্য নিজের কম্পিউটারে ডাউনলোড করলেন। মনোবিজ্ঞান বিষয়ক গবেষণায় চোখ বুলিয়ে পশু পাখির বুদ্ধিমত্তা সম্পর্কে নানা ধরনের তথ্য নিয়ে পড়াশোনা করলেন। রাতে ঠিক ঘুমানোর আগে তিনি ডক্টর আসিফ আহমেদ আজহারের পেটেন্টটি একবার দেখার চেষ্টা করে একটা বিচিত্র জিনিস আবিষ্কার করলেন। তার একাধিক পেটেন্ট রয়েছে সত্যি, কিন্তু সেগুলো কুকুরের বুদ্ধিমত্তার জিনকে আলাদা করার উপরে নয়। তার পেটেন্টগুলো হচ্ছে একটি প্রাণীর দেহে ভিন্ন প্রজাতির একটি প্রাণীর কোষকে অনুপ্রবেশ করিয়ে সেটাকে বাঁচিয়ে রাখার উপরে। সে রাতে আবিদ হাসান অনেকক্ষণ ঘুমোতে পারলেন না। ঠিক কি তাকে পীড়া দিচ্ছিল তা তিনি বুঝতে পারলেন না, কিন্তু টুইটির পুরো ব্যাপারটা নিয়ে তার ভিতরে এক ধরনের অশান্তি কাজ করতে লাগল। তার কেন জানি মনে হতে লাগল এখানে কোনো এক ধরনের অশুভ ষড়যন্ত্র চলছে। পরদিন সকালে জলখাবার খেতে খেতে আবিদ হাসান অন্যমনস্ক হয়ে যেতে লাগলেন। মনিরা হাসান তার স্বামীকে ভালোই বুঝতে পারেন। খানিকক্ষণ আর চোখে তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? টুইটিকে নিয়ে। টুইটিকে নিয়ে? তা কি চিন্তা করছো? তুমি তো দেখেছ টুইটির কি সাংঘাতিক বুদ্ধি। হ্যাঁ, তা দেখেছি, কিন্তু একটা কুকুরের এরকম বুদ্ধি থাকা সম্ভব নয়। নিচু শ্রেণীর প্রাণীদের বুদ্ধি হচ্ছে সহজাত বুদ্ধি, মানে ইনস্টিংক্ট। কিন্তু টুইটির বুদ্ধিটা একটু অন্যরকম। সে শিখতে পারে, আবার সেটা কাজেও লাগাতে পারে। এরকম বুদ্ধি তো খালি মানুষেরই থাকতে পারে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি টুইটি মানুষ না। সেটাই তো সমস্যা, হিসেবটা মিলছে না কিছুতেই। পেট ওয়ার্ল্ডের ব্যাপারটা নিয়েই আমার ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, বুঝলে? মনে হচ্ছে কিছু একটা বড় রকমের অন্যায় হচ্ছে কোথাও। শোনো, যে দেশে মানুষজনেরই জীবনের ঠিক নেই, কুকুরকে নিয়ে অন্যায় হলে আর কত বড় অন্যায় হবে? অন্ততপক্ষে এইটুকু তো বলতে পারবে টুইটি মহা সুখে আছে। তা ঠিকই বলেছ। এই বলে আবিদ হাসান আবার অন্যমনস্ক হয়ে গেলেন। কাজে বের হয়ে যাবার সময় আবিদ হাসান টুইটির ঘরের পাশে একবার দাঁড়ালেন। তাকে দেখেই টুইটি ছুটে এলো। তাকে ঘিরে ছোট ছোট লাফ দিয়ে টুইটি আনন্দ প্রকাশ করার চেষ্টা করতে লাগলো। আবিদ হাসান নরম গলায় তাকে বললেন, কিরে টুইটি, ভালো আছিস? দেখি দেখি, এদিকে এসো। বাবা, কত বড় হয়ে গেছিস রে।
টুইটি মাথা নাড়ল। আবিদ হাসানের স্পষ্ট মনে হলো টুইটি তার প্রশ্নটি বুঝতে পেরেছে। তিনি নিজের ভিতরে টুইটির জন্য এক ধরনের স্নেহ অনুভব করলেন। কুকুরছানাটিকে তিনি নিজের কাছে টেনে নিলেন। তারপর তার মাথায় হাত বুলিয়ে নরম গলায় কিছু কথা বলতে লাগলেন। ধবধবে সাদা লোমের ভেতর আঙুল প্রবেশ করিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে হঠাৎ তার মনে হলো তিনি কিছু একটা স্পর্শ করেছেন। আবিদ হাসান কৌতূহলী হয়ে টুইটির মাথার লোম সরিয়ে তাকিয়ে দেখলেন সেখানে একটা অস্ত্রোপচারের চিহ্ন। ছোটখাটো অস্ত্রোপচার নয়, বিশাল একটা অস্ত্রোপচার। মনে হয় পুরো খুলিটাই কেটে আলাদা করা হয়েছিল। আবিদ হাসান হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠলেন। তার হঠাৎ একটা নতুন জিনিস মনে হলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নয়, অন্য কোনোভাবে টুইটির বুদ্ধিমত্তা বাড়ানো হয়েছে। আবিদ হাসান অফিসে গিয়ে কাজে খুব একটা মন দিতে পারলেন না। সারাক্ষণ তার ভেতরে কিছু একটা খুঁতখুঁত করতে লাগল। দুপুরবেলা তিনি পেটওয়ার্ল্ডে ফোন করলেন। হ্যালো। পেটওয়ার্ল্ডে ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনি কি জেরিন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম আবিদ হাসান। ও মিস্টার হাসান, আমাদের টেস্ট কেস কেমন আছে আপনাদের বাসায়? ভালো আছে। বাহ, চমৎকার। আমাদের স্টাফ ওখানে নিয়মিত যাচ্ছে তো? হ্যাঁ, আসছে। খুবই যত্ন করছে, কোনো সমস্যা নেই। বেশ, খুব ভালো লাগলো শুনে। তা এখন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনাদের যে কুকুরছানাটি আমাদের বাসায় আছে তাকে নিয়ে আমার একটি প্রশ্ন আছে। ওকে, আপনাকে আমি আমাদের সার্ভিস সেন্টারে কানেকশন দিয়ে দিচ্ছি। না না, সার্ভিস সেন্টার নয়, আমি আসলে ম্যানেজমেন্টের সঙ্গে একটু কথা বলতে চাই। কিন্তু ম্যানেজমেন্টে সবাই এখন ব্যস্ত, একটা বোর্ড মিটিংয়ে আছেন। আমার ব্যাপারটি কিন্তু বোর্ড মিটিংয়ের চেয়ে কোনো অংশে জরুরি কম নয়। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ডক্টর আজাহারকে বলুন আপনাদের কুকুরছানাটির মাথায় একটি অপারেশনের ব্যাপারে আমি কথা বলতে চাই। ও, আপনি 1 মিনিট অপেক্ষা করুন। গুড মর্নিং মিস্টার হাসান। গুড মর্নিং। আপনি কি একটা জরুরি ব্যাপার নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ, আমি ঠিক কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি বলেছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আপনারা কুকুরের বুদ্ধিমত্তা বাড়িয়েছেন। হ্যাঁ, কারেক্ট। সেটা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? ঠিক সমস্যা নয়, একটা কনফিউশন। আমি আপনাদের কুকুরছানাটিকে পরীক্ষা করে দেখেছি, অত্যন্ত বুদ্ধিমান। এরকম কোনো বুদ্ধি কোনো ম্যামেলের থাকা সম্ভব নয়। এটা তো আমাদের টেস্ট কেস। আর আপনাকে তো বলেইছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তৈরি করেছি। তাহলে কুকুরটার মাথায় অপারেশনের চিহ্ন কেন? অপারেশন? হ্যাঁ। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেছেন মিস্টার হাসান। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে যে বুদ্ধিমান প্রজাতি আমরা দাঁড় করিয়েছি তার মস্তিষ্কের সাইজ অনেকটা বড়। সাধারণ কুকুরের স্কালে সেটা গ্রো করানো সম্ভব নয়, তাই আর কি সার্জারি করে স্কালের সাইজটা বড় করতে হয়েছে। এটা কি পশু নির্যাতনের মাঝে পড়ে না? এই দেশে মানুষ নির্যাতনের ওপরই কোনো আইন নেই, তার আবার পশু নির্যাতনের আইন। এই জন্যই কি আমাদের দেশটা বেছে নিলেন এই পেটওয়ার্ল্ড তৈরির জন্য? না, এই জন্য করিনি। গবেষণার জন্য কত পশু পাখি ব্যবহার করা হয় আপনার কোনো ধারণা আছে?
মডার্ন মেডিসিনের পুরোটাই তৈরি হয়েছে পশু পাখিদের ওপর পরীক্ষা করে। মানুষের জন্য লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করা হয়। আর আপনি কি ভেজিটেরিয়ান নাকি মাছ মাংস খান? যাই হোক মিস্টার হাসান, আপনার কনফিউশন দূর হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু ছোট্ট একটা ব্যাপার। কি ব্যাপার? আপনি বলেছিলেন আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা পেটেন্ট আছে ওই বুদ্ধিমান কুকুর তৈরির ব্যাপারে। আমি ইন্টারনেটে আপনার পেটেন্টগুলো পরীক্ষা করে দেখছিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আপনার কোনো পেটেন্ট নেই। আপনি আমার পেটেন্টের খোঁজ নিয়েছেন? হ্যাঁ, এখন তো ঘরে বসে ইন্টারনেট খুললেই সব পাওয়া যায়। হ্যাঁ, দেখলাম যে আপনার তো পেটেন্ট সম্পূর্ণ অন্য বিষয়। একটা প্রাণীর দেহে অন্য প্রাণীর টিস্যু বসানো, এটাই তো আপনার পেটেন্ট। আপনি তো মশাই আমাকে মিথ্যে বলেছেন। আপনি আমার কোন কথাটা বিশ্বাস করতে পারছেন না? আপনি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কোনো বুদ্ধিমান কুকুর বানাননি। আপনি একটা সাধারণ কুকুরের মাথায় মানে কি বলতে চাইছেন? আপনি একটা সাধারণ কুকুরের মাথায় মানুষের ব্রেন বসিয়েছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আপনার কোনো দক্ষতা নেই, বরং এই ব্যাপারটাই আপনার দক্ষতা আছে। ডক্টর আজাহার কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ উচ্চস্বরে হাসতে শুরু করলেন। আবিদ হাসান টেলিফোনটা রেখে দিয়ে চুপ করে বসে রইলেন। দুপুরবেলা একটা জরুরি মিটিং ছিল, কিন্তু আবিদ হাসান দুপুরের আগেই বের হয়ে এসেছেন। মিটিংয়ে তাকে না দেখে তার প্রজেক্টের সবাই চেঁচামেচি শুরু করবে, কিন্তু তার কিছু করার নেই। পেটওয়াল সম্পর্কে তার ভেতরে যে সন্দেহটা মাথাচাড়া দিয়ে উঠেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ হওয়া দরকার। টুইটিকে নিয়ে তার মাথার এক্সরে করিয়ে নিতে হবে। তাকে মাঝে মাঝেই নানা রকম ওষুধ খাওয়ানো হয়। সেগুলো ঠিক কী ধরনের ওষুধ, সেটাও বিশ্লেষণ করতে হবে। টুইটির মস্তিষ্কের খানিকটা টিস্যু কোনোভাবে বের করা যায় কি না, আর সেটা নিয়ে তার পরিচিত একজন নিউরোসার্জনের সঙ্গে কথা বলতে হবে। পেটওয়ালকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে পুলিশকেও জানাতে হবে। এ দেশের পুলিশ তার কোনো কথা বিশ্বাস করবে কি না, সে ব্যাপারে অবশ্য যথেষ্ট সন্দেহ আছে। আবিদ হাসান পার্কিং লট থেকে তার গাড়িটা বের করে রাস্তায় ওঠার সময় লক্ষ্য করলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মাইক্রো বাস তার পিছু পিছু চলতে শুরু করল। কিন্তু সেটি যে তার পিছু নিয়েছে তখন তা বোঝার উপায় ছিল না। সেগুন বাগানে আবিদ হাসানের বাসার রাস্তাটুকু তুলনামূলকভাবে নির্জন। সেখানে ঢোকার পর হঠাৎ আবিদ হাসানের একটু সন্দেহ হলো। রিয়ার ভিউ মিরারে অনেকক্ষণ থেকে মাইক্রোবাসটাকে তিনি তার পেছনে দেখতে পাচ্ছিলেন। ঢাকার রাস্তায় একই গাড়ি প্রায় আধ ঘন্টা পেছনে পেছনে আসার সম্ভাবনা খুবই কম। পিছনের মাইক্রোবাসটি কাদের এবং কেন তার পিছু পিছু আসছে সে সম্পর্কে আবিদ হাসানের কোনো ধারণাই ছিল না। এটি সত্যি সত্যিই তার পিছু আসছে নাকি ঘটনাক্রমে তার পিছনে রয়েছে, সেটা পরীক্ষা করার জন্য আবিদ হাসান একটা সুযোগের অপেক্ষায় রইলেন। খানিক দূর গিয়ে যখন দেখলেন সামনে কোনো গাড়ি নেই, তখন একবার হঠাৎ তিনি গাড়িটিকে রাস্তার মাঝখানে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে যেতে শুরু করলেন। তাকিয়ে দেখলেন মাইক্রোবাসটিও রাস্তার মাঝে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছে। সেটি যে তার পিছু পিছু আসবে সে ব্যাপারে এখন তার আর কোনো সন্দেহ রইল না। আবিদ হাসান ঠিক কী করবেন বুঝতে পারলেন না। দ্রুত গাড়ি চালিয়ে সরে যাওয়ার সম্ভাবনা কম। সামনে বড় রাস্তায় অনেক ভিড়। রিয়ার ভিউ মিরারে তাকিয়ে অবস্থাটা আঁচ করার চেষ্টা করছিলেন।
তার আগেই হঠাৎ মাইক্রোবাসটা গুলির মতো ছুটে এসে তাকে ওভারটেক করে রাস্তার মাঝে আড়াআড়িভাবে দাঁড়িয়ে গেল। আবিদ হাসান ব্রেক কষে গাড়ি থামালেন। তিনি অবাক হয়ে দেখলেন মাইক্রোবাস থেকে কালো পোশাক পরা দুজন মানুষ নেমে এসেছে। দুজনের হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র। আবিদ হাসানের সমস্ত শরীর আতঙ্কে অবশ হয়ে গেল। তার মাঝে কোনো একটি ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সচল রাখার চেষ্টা করল। কোনো কিছু না বুঝে শুধুমাত্র বেঁচে থাকার সহজাত এবং আদিম প্রবৃত্তির তাড়নায় তিনি গাড়ি ব্যাক গিয়ারে নিয়ে এসে অ্যাক্সেলেটারে সমস্ত শক্তি দিয়ে চাপ দিলেন। টায়ার পোড়া গন্ধ ছুটিয়ে গাড়িটা পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে পিছনে ছুটে গেল। কোথাও ধাক্কা লেগে প্রচণ্ড শব্দ করে কিছু একটা ভেঙে চুরে গুঁড়ো করে ফেলল। জিনিসটা কি আবিদ হাসান বুঝতে পারলেন না এবং বোঝার চেষ্টাও করলেন না। ঠিক এই সময় মানুষ দুজন স্বয়ংক্রিয় অস্ত্র হাতে তার দিকে লক্ষ্য করে গুলি করতে শুরু করল। আবিদ হাসান মাথা নিচু করে আবার অ্যাক্সিলেটারে চাপ দিতেই গাড়িটা জীবন্ত প্রাণীর মতো পিছনে ছিটকে গেল। ঝনঝন শব্দ করে গাড়ির কাঁচ ভেঙে পড়ল এবং তার মাথার উপর দিয়ে শীষ দেওয়ার মতো শব্দ করে বুলেট ছুটে গেল। আবিদ হাসান সম্পূর্ণ আন্দাজের ওপর ভর করে গাড়িটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। বৃষ্টির মতো গুলি ছুটে এলো। গাড়ির বনেটে প্রবল ধাতব শব্দ শোনা যেতে লাগলো এবং সেই অবস্থায় গাড়িটা পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে গেল। পাগলের মতো স্টিয়ারিং ঘুরিয়ে যেতে লাগলেন আবিদ হাসান। পুরোপুরি আন্দাজের ওপর নির্ভর করে গাড়িটা রাস্তায় তোলার চেষ্টা করলেন, কিন্তু আবার কোথাও ধাক্কা লেগে গাড়িটা লাফিয়ে কয়েক ফুট উপরে উঠে গেল। প্রচণ্ড শব্দ করে সেটা নিচে আছড়ে পড়ল। আবিদ হাসান তখন একটা বিস্ফোরণের শব্দ শুনলেন। গাড়িটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করতে মাথা তুলে পিছনে তাকিয়ে দেখতে পেলেন কালো পোশাক পরা মানুষ দুজন নিজেদের মাইক্রোবাসের দিকে ছুটে যাচ্ছে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছোটাছুটি করে পালিয়ে যাচ্ছে। আবিদ হাসান বুক থেকে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে গাড়িতে সোজা হয়ে বসলেন। গাড়িটা চালাতে গিয়ে আবিষ্কার করলেন সেটা নড়তে চাইছে না। শব্দ শুনে বোঝা যাচ্ছে পেছনে কোনো একটা চাকার বাতাস বেরিয়ে গেছে। সেই অবস্থায় গাড়িটাকে আবিদ হাসান আরও কিছুটা দূর চালিয়ে নিয়ে গিয়ে রাস্তার পাশে থামালেন। ঘটনাস্থলে প্রচুর লোকজনের ছোটাছুটি হইচই চলছিল। কেউ কিছু বুঝতে পারছিল না। তার ক্ষত বিক্ষত ভেঙে চুরে যাওয়া গাড়িটাও কারও দৃষ্টি আকর্ষণ করল না। ইঞ্জিন বন্ধ করে আবিদ হাসান নিজের দিকে তাকালেন। কপালের কাছে কোথাও কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। ডান হাতের কনুইয়ে প্রচণ্ড ব্যথা। তিনি হাতটা সাবধানে এক দুবার নেড়ে দেখলেন, কোথাও ভাঙেনি। পকেট থেকে রুমাল বের করে রক্তটা মুছে সাবধানে গাড়ি থেকে বের হলেন। তার অনেক শখের গাড়ি একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। অসংখ্য গুলিতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার, তাঁর শরীরে গুলি লাগেনি। দীর্ঘদিন বিদেশে ছিলেন বলে গাড়িতে উঠলেই তিনি সিট বেল্ট বেঁধে নেন, তাই কোনো গুরুতর জখম তার হয়নি। আবিদ হাসান গাড়ির দরজা বন্ধ করার সময় লক্ষ্য করলেন তার হাত অল্প অল্প কাঁপছে, কিন্তু সাথে সাথে তিনি আর একটা জিনিস আবিষ্কার করলেন। হঠাৎ করে তার মস্তিষ্ক আশ্চর্য রকম শীতল হয়ে গেছে। তার ভিতরে আর কোনো উত্তেজনা নেই। কি করতে হবে সে সম্পর্কে তার খুব স্পষ্ট ধারণা হচ্ছে। প্রথমেই তিনি দেখলেন তার পকেটে মানি ব্যাগ এবং সেই মানি ব্যাগে কোনো টাকা আছে কিনা।
তারপর একটু হেঁটে যেতেই প্রথমে যে স্কুটারটা পেলেন সেটাকে থামিয়ে জিজ্ঞেস করলেন সেটা মতিঝিল যাবে কিনা। স্কুটারটি রাজি হওয়া মাত্র তিনি সেটাতে উঠে বসে গেলেন। স্কুটারটি ছুটে চলতেই আবিদ হাসান পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলেন কেউ তাকে অনুসরণ করছে কিনা। যখন নিঃসন্দেহ হলেন কেউ তার পিছু পিছু আসছে না, তখন তিনি স্কুটার থামিয়ে নেমে পড়লেন। ভাড়া চুকিয়ে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একটা ফোন ফ্যাক্সের দোকানে ঢুকে পড়লেন। হ্যালো, মুনিরা। হ্যাঁ আবেদ, বলো কি ব্যাপার? কি ব্যাপার তুমি এখন জানতে চেও না, আমি তোমাকে যা বলবো তাই তোমাকে করতে হবে, বুঝেছো? হ্যাঁ, কি হয়েছে? অনেক কিছু, তোমাকে পরে বলবো। তোমাকে এই মুহূর্তে নীলাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, কিন্তু তুমি নিজে যাবে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু নিজে কেন যেতে পারবো না? তোমাকে পরে বলবো। নীলাকে স্কুল থেকে এনে তোমরা দুজন হোটেল সোনারগাঁওয়ে চলে যাবে, সেখানে একটা রুম ভাড়া করবে জাহানারা বেগমের নামে। জাহানারা বেগম? কেন? আমার মা, তুমি তো জানো সেটা। সেটা তো জানি, কিন্তু তার নামে কেন? তাহলে নামটা মনে থাকবে, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারবো সেই জন্যে। কি হয়েছে আবেদ? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি তোমাকে সব বলবো, শুধু জেনে রাখো আমি তোমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছি না। শুনে রাখো, তুমি কিছুতেই নীলাকে নিয়ে বাসায় যাবে না, কিছুতেই যাবে না, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। হোটেল থেকে তোমরা বাইরে কাউকে ফোন করবে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তোমার কাছে টাকা না থাকলে টাকাটা ম্যানেজ করে নাও, আর এই মুহূর্তে নীলাকে আনার ব্যবস্থা করো। আমি কিছুই বুঝতে পারছি না আমি তুমি কোথা থেকে কথা বলছো? সেটা শুনে তোমার কাজ নেই, আমি এখন ফোন রেখে দিচ্ছি, আমি ভালো আছি। আচ্ছা তুমি তুমি মনিরা আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আবিদ হাসান তার আগেই টেলিফোনটা রেখে দিলেন। তার হাতে সময় খুব বেশি নেই। টেলিফোনের বিল দিয়ে আবিদ হাসান বের হয়ে এলেন। তাকে যে পেট ওয়ার্ল্ডের লোকেরা মেরে ফেলতে চেয়েছে সে ব্যাপারে তার আর কোনো সন্দেহ নেই, যার অর্থ টুইটির ব্যাপারে তার ধারণাটি সত্যি। টুইটি সাধারণ কোনো কুকুর নয়, এর মস্তিষ্কটি মানুষের মস্তিষ্ক দিয়ে পাল্টে দেওয়া হয়েছে। মানুষের মস্তিষ্কের আকার অনেক বড়, কুকুরের মাথায় সেটি আটকানো সম্ভব নয়। কাজেই সম্ভবত পুরোটুকু নেওয়া হয় না, কিংবা কে জানে, হয়তো মস্তিষ্কের টিস্যু লাগিয়ে দেওয়া হয়, যেন কুকুরটির মাঝে খানিকটা কুকুর এবং খানিকটা মানুষের বুদ্ধিমত্তা চলে আসে। আবিদ হাসানের হঠাৎ করে পেট ওয়ার্ল্ডের সেবা প্রতিষ্ঠানগুলোর কথা মনে পড়ল। কে জানে, হয়তো সেখানে সেবা দেওয়ার নাম করে হতদরিদ্র মহিলাদের সন্তানদের নিয়ে নেওয়া হয়। পুরো ব্যাপারটাই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কথা প্রকাশ করার পুরো দায়িত্বই এখন আবিদ হাসানের, আর সেটা প্রকাশ করতে হলে সবচেয়ে বড় প্রমাণই হচ্ছে টুইটি। কাজেই এখন তার টুইটিকে উদ্ধার করতে হবে, হাতে বেশি সময় নেই। টুইটিকে নিয়ে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তার বাসায় ফিরে যেতে হবে। আবিদ হাসান রাস্তার পাশে দাঁড়িয়ে একটা খালি স্কুটারকে থামালেন। স্কুটারে করে তিনি তার বাসার সামনে দিয়ে একবার ঘুরে এলেন। আশেপাশে সন্দেহজনক কেউ দাঁড়িয়ে নেই। বাসার পেছনে একটা গেট আছে, যেটি কখনোই ব্যবহার করা হয় না। আবিদ হাসান তার কাছাকাছি এসে স্কুটার থেকে নেমে পড়লেন। স্কুটারটিকে দাঁড় করিয়ে রেখে তিনি নেমে গেলেন। পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভিতরে ঢুকে তিনি চাপা গলায় ডাকলেন, টুইটি, টুইটি। প্রায় সাথে সাথেই টুইটি গাছের আড়াল থেকে তার কাছে ছুটে এসে তাকে ঘিরে আনন্দে লাফাতে শুরু করল। আবিদ হাসান দুই হাতে কুকুরটাকে তুলে নিয়ে নিচু গলায় বললেন, টুইটি সোনা,
চল এখান থেকে পালাই, এখন আমাদের খুব বিপদ। টুইটি কি বুঝল কে জানে, কয়েকবার মাথা নেড়ে একটা চাপা শব্দ করল। স্কুটারে উঠে আবিদ হাসান বললেন, রমনা থানায় চলো। স্কুটার চলতে শুরু করতেই আবিদ হাসান চারদিকে তাকাতে লাগলেন। কেউ তার পিছু পিছু আসছে কিনা সে বিষয়ে নিঃসন্দেহ হওয়া দরকার। চারপাশে অসংখ্য গাড়ি, রিক্সা, স্কুটার ছুটে চলেছে। তার মাঝে সন্দেহজনক কিছু চোখে পড়ল না। আবিদ হাসান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কোনোভাবে থানার মাঝে ঢুকে পড়তে পারলেই নিশ্চিন্ত। থানার সামনে টুইটিকে নিয়ে নেমে আবিদ হাসান স্কুটারের ভাড়া মিটিয়ে দিলেন। তার সঙ্গে কুকুরটিকে দেখে কয়েকজন পথচারী কৌতূহল নিয়ে তাকালো। একজন বলল, আরে আরে কি সুন্দর কুকুর। হ্যাঁ, খুব সুন্দর। বিদেশি কুকুর নাকি এটা? এটা আইরিশ টেরিয়ার। একটু হাত দিয়া দেখি, কামড় দিবে না তো? না না, কামড়াবে না, খুব শান্ত কুকুর। মানুষটি টুইটির মাথায় হাত বুলানোর জন্য এগিয়ে এলো। ঠিক তখনই আবিদ হাসান তার পিঠে একটা শক্ত ধাতব স্পর্শ অনুভব করলেন। সাবধান, আমি একজন পেশাদার খুনি, তুমি একটু নড়লেই খুন হয়ে যাবে। আবিদ হাসান হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেলেন। মানুষটি আরও কাছে এসে বলল, তোমার আর কোনো কিছু করার সুযোগ নেই। আমার কথা বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। আমি মনে মনে 10 অব্দি গুনব, তার মধ্যে তুমি যদি গাড়িটায় উঠো, না উঠলেও কোনো অসুবিধা নাই। আমি চাই না তুমি ওঠো, আমি তাহলে তোমাকে খুন করতে পারবো। সেটা আমার কাছে একটু কম ঝামেলার হবে। যে মানুষটি কুকুরের মাথায় হাত বুলাতে এসেছিল সে বিদায় নিয়ে চলে যাচ্ছে। পিছনের মানুষটি হাতের অস্ত্র দিয়ে আবিদ হাসানকে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, আমি যেখানে রিভলভারটা ধরেছি সেইখানটাতে তোমার হৃৎপিণ্ড আছে, কাজেই কি করবে ঠিক করে নাও। আবিদ হাসানের হাত কাঁপতে থাকে। তার মনে হয় তিনি হাঁটু ভেঙে পড়ে যাবেন, কিন্তু তিনি পড়ে গেলেন না, সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। মানুষটার মুখের দিকে তাকিয়ে দেখার ইচ্ছেটাকে অনেক কষ্টে দমন করে জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? এখন এইসব কথাবার্তা বলার জন্য তোমার সময়টা বেছে নিয়েছ, এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আবিদ হাসানের মস্তিষ্ক হঠাৎ শীতল হয়ে আসে। পুরো পরিস্থিতিটাই তার কাছে স্পষ্ট হয়ে যায়। পিছনের মানুষটির ইংরাজি উচ্চারণ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের। মানুষটি পেশাদার খুনি এবং সম্ভবত তাকে এখনই মেরে ফেলবে। আমি কিন্তু মনে মনে গুনতে শুরু করছি। 1। আবিদ হাসান বুঝতে পারলেন এই মানুষটির কথা শোনা ছাড়া তার আর কিছুই করার নেই। তিনি একটা নিঃশ্বাস ফেললেন এবং 5 পর্যন্ত গোনার আগেই টুইটিকে নিয়ে হেঁটে হেঁটে গাড়িতে উঠে বসলেন। পিছনের মানুষটাও হেঁটে হেঁটে তার পাশে এসে বসল। আবিদ হাসান কৌতূহল নিয়ে মানুষটার দিকে তাকালেন। মানুষটি সুদর্শন, বাঙালির মতো হলেও বাঙালি নয়, সম্ভবত মেক্সিকান। ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। পাশে বসে থাকা মেক্সিকান মানুষটি একটা বড় রিভলভার তার কোলের ওপর রেখে টুইটির মাথায় হাত বুলিয়ে বলল, এই কুকুরটার জন্য আমাকে একটা মানুষ মারতে হবে। এই কথাটা কে বিশ্বাস করবে বলো তো?
আবিদ হাসান মনে মনে বললেন, কেউ না। ওয়েলকাম মিস্টার হাসান। আমি খুবই দুঃখিত আপনাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য। প্লিজ নেভার মাইন্ড। আবিদ হাসান স্থির চোখে ডক্টর আজাহারের দিকে তাকালেন। লোকটির গলার স্বরে এক ধরনের আন্তরিকতা রয়েছে। অন্য যে কোনো সময় হলে তিনি হয়তো লোকটার কথা বিশ্বাস করতেন, কিন্তু এখন বিশ্বাস করার কোনো উপায় নেই। দুপুরবেলা দুজন মানুষ তাকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করেছে। রমনা থানার সামনে থেকে একজন মেক্সিকান পেশাদার খুনি তাকে ধরে এনেছে। এই মুহূর্তে একটা লোহার প্ল্যাটফর্মের দুই পাশে তার দুই হাত রেখে হাত কড়া পরিয়ে দিয়েছে। আবিদ হাসান মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন। দুই হাত আটকে থাকায় নড়াচড়া করতে পারছেন না। ভয় বা আতঙ্ক নয়, আবিদ হাসান নিজের ভিতরে এক ধরনের তীব্র অপমান বোধ অনুভব করছেন। ডক্টর আজাহার টেবিলের পাশে একটা গদিয়াঁটা চেয়ারে বসে পা দুলিয়ে বলল, আমার হিসেবে একটা ভুল হয়ে গেছে। আমি আপনাকে আন্ডার এস্টিমেট করেছি। আপনার বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে অনেক বেশি, অ্যান্ড আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। পেট ওয়ার্ল্ড সম্বন্ধে আপনার প্রত্যেকটা ধারণা সত্যি। আপনি ঠিকই অনুমান করেছেন। এই যে কুকুরটা দেখছেন, এইটি আসলে একটা মানুষ কুকুর, অর্থাৎ কুকুরের শরীরে আটকে পড়া মানুষ। আবিদ হাসান ভেবেছিলেন কোনো কথা বলবেন না, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলের কাছে হার মানলেন। মাথা তুলে জিজ্ঞেস করলেন, একটা কুকুরের ব্রেনের সাইজ তো টেনিস বলের মতো, সেখানে মানুষের ব্রেন তো অনেক বড়। সেই জন্য আমরা মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করে ফিটাস থেকে, মানে ভ্রূণ থেকে। আবিদ হাসান শিউরে উঠলেন। কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনাদের সেবা প্রতিষ্ঠানগুলো সব ভাওতাবাজি। বলতে পারেন। আমরা অবশ্য ছোটোখাটো মেডিকেল হেল্প তো দিয়েই থাকি। যখন একটা বাচ্চার ভ্রূণ দরকার হয়ে পড়ে, কোনো এক প্রেগন্যান্ট মহিলার থেকে নিয়ে নিই। তারা অবশ্য জানে না, তাদের বলা হয় কোনো কারণে মিসক্যারেজ হয়েছে। আমাদের ডাক্তাররা উল্টে সেই মায়েদের বেশ বকাবকি করে অনিয়ম করার জন্য। আপনার ভেতরে এই নিয়ে কোনো অপরাধবোধ জন্মায় না? অপরাধবোধ? রাইট ইউ আর। নাগাসাকি আর হিরোশিমাতে যারা নিউক্লিয়ার বম্ব ফেলেছিল, তাদের কি অপরাধবোধ হয়েছিল? আলেকজান্ডার দ্য গ্রেট, তার কি অপরাধবোধ হয়েছিল? হয়নি, হওয়ার কথাও নয়। একটা বড় কিছু করার জন্য অনেক ছোট ত্যাগ করতে হয়। এই দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের দেশের কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে। একদিন যখন আমাদের এই প্রজেক্ট সারা দেশের অর্থনীতির ভিত করে দেবে, তখন। যথেষ্ট হয়েছে, আমি আর শুনতে চাই না। কেন শুনতে চান না আপনি? কারণ উন্মাদের প্রলাপ উন্মাদরাই শুনুক, আমার শোনার প্রয়োজন নেই। আমাদের এই প্রজেক্ট কত ডলারের তৈরি হয়েছে আপনি জানেন? না, আমার জানার প্রয়োজন নেই, ইচ্ছেও নেই। তবু আপনাকে শুনতে হবে। $3.5 বিলিয়ন।
আপনি জানেন বিলিয়ন ডলার মানে কত? 1,000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, আর 1 মিলিয়ন কতই জানেন? আমার জানার প্রয়োজন নেই। আছে। কেন আছে জানেন? কেন? কারণ সারা পৃথিবীর মাঝে শুধু আমি আপনাকে এই তথ্য দিতে পারি। একটা প্রাণীর দেহে অন্য প্রাণীর টিস্যুকে বাঁচিয়ে রাখার টেকনিক আমরা দাঁড় করিয়েছি। অ্যান্টি রিজেকশন ড্রাগের পেটেন্ট আমাদের। এখন ব্রেন ট্রান্সপ্ল্যান্ট অপারেশন করার জন্য আমরা রোবট ইনস্টল করেছি, রোবট সার্জেন্ট। সেই রোবট সার্জন দাঁড় করাতে আমাদের কত খরচা হয়েছে জানেন? সেই সফটওয়্যার দাঁড় করাতে আমাদের কতদিন লেগেছে জানেন? আমি জানতে চাই না। জানতে হবে, কারণ আপনি এটা জানতে পারবেন। শুধু আমি আপনাকে এটা জানাবো। আবিদ হাসান এই প্রথম এক ধরনের আতঙ্ক অনুভব করলেন। কেন শুধুমাত্র তাকেই বলতে পারবে সেটি অনুমান করা খুব কঠিন নয়। কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, কেন? আমাকে মেরে ফেলা হবে বলে? না 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 না, আপনাকে আমি অপচয় করব না, কারণ আমি অপচয়ে বিশ্বাস করি না। শুধু শুধু আপনাকে মেরে কি লাভ হবে বলুন? তাহলে? আপনাকে আমরা ব্যবহার করব। ব্যবহার করবেন? আমাদের কাছে একটা বিশাল কুকুর এসেছে, গ্রেট ডেন, চমৎকার কুকুর। তার মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করব আপনার মস্তিষ্ক দিয়ে। আপনার বিশাল মস্তিষ্কের পুরোটা নিতে পারবো না, আর যেটুকু পারি সেটুকু নেব। আইডিয়াটা কেমন? আপনার এত চমৎকার একটা ব্রেন, সেটা কি অপচয় করা ঠিক হবে? কি বলেন? তুমি জাহান্নামে যাও, দানব কোথাকার! আহা, রাগ করছেন কেন মিস্টার আবিদ হাসান? আমি পরীক্ষা করে দেখতে চাই আপনার স্মৃতির কতটুকু অবশিষ্ট থাকে। আবিদ হাসান চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই টুইটি একটা চাপা শব্দ করল। সামনের দুই পায়ের মাঝে মাথা চেপে রেখে থরথর করে কাঁপতে লাগল। দেখে মনে হলো তার সারা শরীরে এক ধরনের খিঁচুনি শুরু হয়েছে। ডক্টর আজাহার টুইটির কাছে এগিয়ে গেলেন। চোখের পাতা টেনে কিছু একটা দেখে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। খানিকটা হতাশ ভঙ্গিতে বললেন, ওহ, এখনো হলো না। কুকুরটা তার মস্তিষ্ক রিজেক্ট করতে শুরু করেছে। আমাদের অ্যান্টি রিজেকশন ড্রাগটা আরও নিখুঁত করতে হবে। ডক্টর আজাহার পা দিয়ে টুইটিকে উল্টে দিয়ে লম্বা পা ফেলে টেবিলটার কাছে এগিয়ে এলো। পকেট থেকে কাগজপত্র এবং চাবি টেবিলের ওপর রেখে অনেকটা আপন মনে বলে উঠল, আপনি মন খারাপ করবেন না মিস্টার আবিদ হাসান। ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে দেব, আপনি কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনার ঘুমন্ত দেহ এই ট্রেটাতে তুলে দেব, ব্যাস, আমাদের আর কোনো দায়িত্ব নেই। আবিদ হাসান কোনো কথা বললেন না। হিংস্র চোখে ডক্টর আজাহারের দিকে তাকিয়ে রইলেন। ডক্টর আজাহার ঘর থেকে বের হতে গিয়ে আবার দাঁড়িয়ে গিয়ে বললেন, একটা জিনিস লক্ষ্য করেছেন? আপনার সাথে কিন্তু আমার বেশ মিল আছে। আমরা প্রায় সমবয়সী, দেখতেও খানিকটা একই রকম, আর আমাদের বুদ্ধিমত্তাও মনে হয় কাছাকাছি হবে। কিন্তু আপনার ক্ষমতা আমার ধারে কাছে নয়। আপনি চিন্তাও করতে পারবেন না টাকা দিয়ে কত কি করা যায়।
ডক্টর আজাহার তার গলায় ঝোলানো কার্ড দিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আবিদ হাসান বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার এখনো বিশ্বাস হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই তার মস্তিষ্ককে একটা বিশাল গ্রেট ডেনের মাথায় বসিয়ে দেওয়া হবে। এটি কি সত্যিই ঘটছে, নাকি এটা একটা দুঃস্বপ্ন, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন? আবিদ হাসান তার হাতের দিকে তাকালেন। দুই হাতে হাত কড়া দিয়ে প্ল্যাটফর্মের সাথে আটকে রাখা, কংক্রিটের দেয়াল, উপরে এয়ার কুলারের ভেন্ট, স্টিলের দরজা, তার উপরে ইলেকট্রনিক নিরাপত্তা সূচক নাম্বার, একটু দূরে টুইটির কুঁকড়ে থাকা শরীর, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। কিন্তু এটা দুঃস্বপ্ন নয়। আবিদ হাসান প্রাণপণ চেষ্টা করলেন নিজেকে শান্ত রাখতে, কিন্তু অনেক কষ্ট করেও নিজেকে শান্ত রাখতে পারলেন না। তার মনে হতে লাগলো ভয়ঙ্কর একটা চিৎকার করে ধাতব প্ল্যাটফর্মটিতে মাথা কুটতে শুরু করবেন। হঠাৎ কুকুরের চাপা শব্দ শুনে আবিদ হাসান মাথা ঘুরিয়ে তাকালেন। টুইটি আবার উঠে বসেছে। সে দুই পায়ের মাঝখানে মাথা রেখে ভীত চোখে তার দিকে তাকিয়ে আছে। আবিদ হাসান হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠলেন। টুইটি কি তাকে সাহায্য করতে পারবে না? আবিদ হাসান সোজা হয়ে বসে টুইটিকে ডাকলেন। টুইটি, টুইটি। টুইটি মাথা তুলে আবিদ হাসানের দিকে তাকালো। তুমি আমার কথা বুঝতে পারছো? টুইটি কষ্ট করে তার মাথা নাড়ল। সে বুঝতে পারছে। তাহলে তাহলে তুমি আমাকে সাহায্য করো, ঠিক আছে? টুইটি ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে আবিদ হাসানের দিকে তাকালো। ভেরি গুড, ভেরি গুড টুইটি। তুমি এখন টেবিলের ওপর ওঠো, মুখে করে চাবিটা নিয়ে আসো আমার কাছে, ঠিক আছে? টুইটি না সূচকভাবে মাথা নাড়ল। সে ঠিক বুঝতে পারছে না। আবিদ হাসান একটু অধৈর্য হয়ে বললেন, না বুঝলেও ক্ষতি নেই, আমি তোমাকে সাহায্য করব। যাও টেবিলের ওপর ওঠো। টুইটি কোনো ক্রমে নিজেকে টেনে টেনে এগিয়ে যায়। প্রথমে চেয়ার, তারপর সেখান থেকে কষ্ট করে টেবিলের ওপর ওঠে। আবিদ হাসান উত্তেজনা চেপে রেখে বললেন, ডান দিকে যাও, ডান দিকে যাও। টুইটি অনিশ্চিতের মতো দাঁড়িয়ে রইল। তারপর ডান দিকে এগিয়ে গেল। ওই যে চকচকে জিনিসটা, ওটাই চাবি, মুখে করে তুলে নিয়ে এসো। টুইটি একটা কলম মুখে তুলে নিল। না 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 না, ওটা চাবি না, ওটা কলম, চাবিটা আরো সামনে। টুইটি কলমটা রেখে প্রথমে একটা পেন্সিল, তারপর একটা নোট বই, সব শেষে চাবিটা তুলে নিল। আবিদ হাসান চাপা আনন্দের স্বরে বলে উঠলেন, ভেরি ভেরি গুড টুইটি, ভেরি গুড। এবারে চাবিটা আমার কাছে নিয়ে এসো। টুইটি চাবিটা মুখে নিয়ে টেবিল থেকে নেমে আবিদ হাসানের কাছে এগিয়ে এলো। আবিদ হাসান চাবিটা হাতে নিয়ে হাত কড়াটা খোলার চেষ্টা করলেন। কোথায় চাবি দিয়ে খুলতে হয় বুঝতে একটু সময় লাগলো। একবার বুঝে নেবার পর খুট করে হাত কড়াটা খুলে গেল। উত্তেজনায় আবিদ হাসানের বুক ঠকঠক করতে লাগলো। সত্যি সত্যি তিনি এখান থেকে বেঁচে যেতে পারবেন কিনা সেটা এখনো জানেন না, কিন্তু একবার শেষ চেষ্টা করে দেখবেন। আবিদ হাসান টুইটিকে বুকে চেপে ধরে একবার আদর করলেন। তারপর সে যেখানে শুয়েছিল সেখানে শুইয়ে দিলেন। তুমি এখান থেকে নড়বে না, ঠিক আছে? টুইটি মাথা নেড়ে আবার দুই পায়ের মাঝখানে মাথাটা রেখে চোখ বন্ধ করল। কুকুরটি মনে হয় আর বেশিক্ষণ বেঁচে থাকবে না। আবিদ হাসান এবার ঘরটা ঘুরে দেখতে লাগলেন। একটা লোহার রড বা শক্ত কিছু খুঁজছিলেন। টেবিলের নিচে সেরকমই একটা কিছু পেয়ে গেলেন।
এটা দিয়ে জোরে মাথায় আঘাত করতে পারলে একজন মানুষকে ধরাশায়ী করা খুব কঠিন হবে না। আবিদ হাসান রডটা নিয়ে আগের জায়গায় ফিরে এলেন। হাতকড়াটা হাতের ওপর আলতো করে রেখে প্ল্যাটফর্মের কাছে বসে রইলেন। ডক্টর আজহার ফিরে এলে একবারও সন্দেহ করতে পারবেন না যে তিনি আসলে এখন নিজেকে মুক্ত করে রেখেছেন। ডক্টর আজহার ফিরে এলেন বেশ কিছুক্ষণ পর। তার গলায় ঝোলানো কার্ডটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বেশ সহৃদয় ভঙ্গিতে বললেন, মিস্টার হাসান, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু দেরি হয়ে গেল। কেন জানেন, এই পেট ওয়ার্ল্ডের সব মিলিয়ে আমরা 4-5 জন মানুষ প্রকৃত ব্যাপারটা জানি। আপনি যেরকম এখন জেনে গেছেন। যাই হোক, অন্যরা সবাই জানে একটা 100% খাঁটি বিজনেস। কাজেই যখনই বেআইনি কিছু করতে হয়, পুরো দায়িত্বটা আমার কাঁধেই এসে পড়ে। আমি ছাড়া অন্য সবাই আসলে নয় সিকিউরিটির মানুষ অথবা যন্ত্র। তার সব কিছু আমাকেই করতে হয়, বুঝলেন? ডক্টর আজহার টেবিলে একটা কাঁচের অ্যাম্পিউল রেখে সেখান থেকে একটা সিরিঞ্জ দিয়ে ওষুধ টেনে নিতে নিতে বললেন, এনিওয়ে, এখন আপনাকে একটা ঘুমের ওষুধ দেবো। ব্যাস, আপনি অজ্ঞান হয়ে যাবেন। তারপর আপনাকে ওই কনভেয়ার বেল্টে উপর করে শুইয়ে দিতে হবে। ব্যাস, তারপর আমার দায়িত্ব শেষ। কাল সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনি আবিষ্কার করবেন যে আপনি একটা বিশাল কুকুরের দেহে আটকা পড়েছেন। ডক্টর আজহার আনন্দে হা হা করে হেসে উঠলেন। তারপর সিরিঞ্জটা নিয়ে খুব সহজ ভঙ্গিতে আবিদ হাসানের দিকে এগিয়ে এলেন। মানুষটি কোনো কিছুই সন্দেহ করেননি। আবিদ হাসানের বুকের ভিতর ধকধক করে শব্দ হতে লাগল। তিনি একটিমাত্র সুযোগ পাবেন। সেই সুযোগটা কি তিনি ব্যবহার করতে পারবেন? জীবনে কখনো কোনো মানুষকে আঘাত করেননি। কিভাবে, কোথায়, কখন আঘাত করতে হয় সে সম্পর্কে তার কোনো ধারণাও নেই। কোথায় জানি দেখেছিলেন, মাথার পেছনে আঘাত করলে মানুষ অচেতন হয়ে পড়ে। তিনি কি পারবেন সেখানে আঘাত করতে? আবিদ হাসান নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকেন। ডক্টর আজহার আর একটু কাছে এগিয়ে এলেন। সিরিঞ্জটা ওপরে তুলে সূচির দিকে তাকিয়েছেন। এক মুহূর্তের জন্য তার ওপর থেকে চোখ সরিয়েছেন। সঙ্গে সঙ্গেই আবিদ হাসান হাত মুক্ত করে লোহার রডটা তুলে নিলেন। ডক্টর আজহার হতচকিত হয়ে আবিদ হাসানের দিকে তাকালেন, কিন্তু কিছু বোঝার আগেই আবিদ হাসান তার সমস্ত শক্তি দিয়ে ডক্টর আজহারের মাথায় আঘাত করলেন। আত্মরক্ষার জন্য ডক্টর আজহার মাথাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। প্রচণ্ড আঘাতে আর্তচিৎকার করে তিনি নিচে পড়ে গেলেন। আবিদ হাসান 2 হাতে রডটি ধরে আরও কাছে এগিয়ে গেলেন। ডক্টর আজহার ওঠার চেষ্টা করলে তিনি আবার আঘাত করবেন, কিন্তু মানুষটার ওঠার ক্ষমতা আছে বলে মনে হলো না। হাত থেকে সিরিঞ্জটা ছিটকে পড়েছে। আবিদ হাসান সেটি হাতে তুলে নিলেন। মানুষকে তিনি কখনো ইনজেকশন দেননি, কিন্তু এখন এ নিয়ে চিন্তাভাবনা করার সময় নেই। সিরিঞ্জের সূচটা তিনি আজহারের হাতে প্রবেশ করিয়ে দিয়ে ওষুধটা তার শরীরে ঢুকিয়ে দিলেন। দেখতে দেখতে ডক্টর আজহার নেতিয়ে পড়লেন। আবিদ হাসানের বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো। পরিকল্পনার প্রথম অংশটুকু চমৎকারভাবে কাজ করেছে। এখন দ্বিতীয় অংশটুকু, এখান থেকে বের হয়ে যাওয়া। আবিদ হাসান ডক্টর আজহারের গলায় ঝোলানো ব্যাজটা খুলে নিলেন। এটা ব্যবহার করে
এই ঘর থেকে বের হওয়া যাবে। ব্যাজে এক ধরনের ম্যাগনেটিক কোডিং রয়েছে, সেটার সাহায্যে নিশ্চয়ই সব দরজা খুলে এই বিল্ডিং থেকে বের হওয়া যাবে। কিন্তু তিনি তবু কোনো ঝুঁকি নিলেন না। ডক্টর আজহারের জ্যাকেটটা খুলে তিনি পরে নিলেন। দুজনের শরীরের কাঠামো মোটামুটি একই রকম। হঠাৎ দেখলে বুঝতে পারবে না। সময় নষ্ট করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। টুইটির কাছে গিয়ে আবিষ্কার করলেন সে নিথর হয়ে পড়ে আছে। বেঁচে আছে কি না বোঝার উপায় নেই। একটা নিঃশ্বাস ফেলে তার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন। টুইটিকে বাঁচানোর ক্ষমতা তার নেই। সবচেয়ে বড় কথা, টুইটির জন্যে বেঁচে না থাকাটাই সম্ভবত বেশি মানবিক। আবিদ হাসান টেবিলের পাশে একটা অ্যাটাচি কেস আবিষ্কার করলেন, সম্ভবত ডক্টর আজহারের। ভেতরে নানা ধরনের কাগজপত্র। আবিদ হাসান অ্যাটাচি কেসটা হাতে তুলে নিলেন। এখানকার কিছু প্রমাণ বাইরে নিয়ে যাওয়া দরকার। দরজায় ব্যাজটি প্রবেশ করাতেই সেটি শব্দ করে খুলে গেল। বাইরে বড় করিডোর, উপরে পর্যবেক্ষণ ক্যামেরা পরীক্ষা করছে। আবিদ হাসান সহজ ভঙ্গিতে হেঁটে যেতে শুরু করলেন। করিডোরের শেষ মাথায় আর একটি দরজা। সেখানে ব্যাজটি প্রবেশ করাতেই একটা কর্কশ শব্দ শোনা গেল, এবং সাথে সাথেই তিনি একজন মানুষের গলার স্বর শুনতে পেলেন। মানুষটি তাকে জিজ্ঞাসা করল, ডক্টর ট্রিপলে, চলে যাচ্ছ কেন? শরীরটা ভালো লাগছে না। যে লোকটাকে ধরে নিয়ে আসা হয়েছিল তার কি খবর? ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। গুড। ট্রান্সপ্ল্যান্টের জন্য রেডি? হুম। কনভেয়ার বেল্টে তুলেছ? না। ঠিক আছে, নো ওয়ারিজ ডক্টর, আমরা তুলে নেব। থ্যাঙ্কস। ডক্টর ট্রিপলে, তোমার গলার স্বর কিন্তু অন্যরকম শোনাচ্ছে। তাই নাকি? কি ব্যাপার? জানি না, মনে হয় ফ্লু। দুপুর থেকেই গলাটা খুসখুস করছে। ওকে, বিশ্রাম নাও, গেট সাম রেস্ট। আবিদ হাসান খুব সাবধানে হেঁটে যেতে শুরু করলেন। সামনে আরও একটা দরজা। ব্যাজ ব্যবহার করে সেটাও খুলে বের হয়ে এলেন। দরজার ওপরে ইংরেজিতে বড় বড় করে লেখা, কঠোর নিরাপত্তা অঞ্চল, শুধুমাত্র অনুমোদিত মানুষের জন্য। সামনে একটা লিফট। লিফটের বোতাম স্পর্শ করতেই নিঃশব্দে দরজা খুলে গেল। আবিদ হাসান ভিতরে ঢুকলেন। পেট ওয়ার্ল্ডের গোপন এলাকা থেকে তিনি বাইরে চলে এসেছেন। এখানকার মানুষজন সাধারণ মানুষ, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কিছুই জানে না। আবিদ হাসান ডক্টর আজহারের ব্যাজটি পকেটে ঢুকিয়ে নিলেন। সম্ভবত এই ব্যাজটির আর প্রয়োজন নেই। নিচে দরজার কাছে বড় টেবিলে জেরিনকে বসে থাকতে দেখা গেল। আবিদ হাসানকে দেখে সে খুবই অবাক হয়ে গেল। মিস্টার আবিদ হাসান, আপনি কখন এলেন? দুপুরবেলা ডক্টর আজহারের সঙ্গে এসেছিলাম। ও, সব কিছু ঠিক আছে তো? না, সব কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? আপনি যদি আমার সঙ্গে আসেন তাহলে বলতে পারি। কিন্তু এখন আবার ডিউটি। আমি আপনাকে যে কথাটা বলবো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ডিউটি। জেরিন আবিদ হাসানের দিকে তাকিয়ে এক মুহূর্ত কি যেন ভাবল। ওকে, চলুন। 2 মিনিট পর জেরিনের গাড়িতে বসে আবিদ হাসান বের হয়ে এলেন। গাড়িটি রমনা থানার দিকে যেতে থাকে। ডক্টর আজহারের অ্যাটাচি কেসে যেসব কাগজপত্র পাওয়া গিয়েছিল সেগুলি থেকে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরকে পেটওয়ার্ল্ডের ষড়যন্ত্রের কথা বোঝানো সম্ভব হয়েছিল। প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে আরও কয়েক মাস সময় লেগে গেছে। পুরো ব্যাপারটিতেই
অস্বাভাবিক গোপনীয়তা রাখা হয়েছে। খবরের কাগজে কিছুই ছাপা হয়নি। তার সঠিক কারণটি আবিদ হাসানের জানা নেই। তাকে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছিল। তিনি সেই অনুরোধ রক্ষা করেছিলেন। ঠিক কী কারণে টুইটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল এবং কেন তাকে আর ফিরে পাওয়া গেল না, সেই ব্যাপারটি নীলা অবশ্য কিছুতেই বুঝতে পারল না। বড় মানুষেরা মাঝে মাঝে সম্পূর্ণ অযৌক্তিক এবং অর্থহীন কাজ করে বসে থাকে। এটাও সেরকম কিছু একটা কাজ। এভাবেই সে ব্যাপারটি ব্যাখ্যা করল। মাঝে মাঝেই তার টুইটির জন্য খুব মন খারাপ হয়ে যেত। আবিদ হাসান ব্যাপারটি প্রায় ভুলেই গিয়েছিলেন। বছর দুয়েক পর হঠাৎ করে তার আবার সেটি মনে পড়ল পত্রিকায় একটা সার্কাসের বিজ্ঞাপন দেখে। সার্কাসের পশু পাখির নানা ধরনের খেলাধুলার মাঝে সবচেয়ে বড় আকর্ষণ বুদ্ধিমান কুকুরের কলা কৌশল। একটি গ্রেট ডেন কুকুর নাকি মানুষের মতো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করতে পারে। আবিদ হাসান তার মেয়েকে নিয়ে সার্কাস দেখতে গিয়েছিলেন। সত্যি সত্যি বিশাল একটা গ্রেট ডেন কুকুর সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করে দেখালো। ইংরেজি নির্দেশ পড়ে সেই নির্দেশ পালন করল। সার্কাস শেষ হলে আবিদ হাসান কুকুরটিকে দেখতে গিয়েছিলেন। একটা বড় লোহার খাঁচায় তাকে রাখা হয়েছিল। আবিদ হাসানকে দেখে হঠাৎ করে ভয়ঙ্কর ক্ষেপে গিয়ে সে খাঁচার মধ্যে লাফঝাঁপ দিতে শুরু করল। কুকুরের ট্রেনার অবাক হয়ে বলল, কি আশ্চর্য, এটা তো খুবই শান্ত কুকুর, এটা আপনারা দেখা খেপে গেল কেন? সেটা আমি জানি না। আপনি কি কিছু বলছেন নাকি? এ বেটা আবার মানুষের কথা বুঝতে পারে। হ্যাঁ বলেছি। কি কইছেন? বলেছি, কি খবর ডক্টর ট্রিপল এ? ভালোই কইছেন। আমাদের আজকের গল্প ডক্টর ট্রিপল এ এখানেই শেষ হলো। গল্প পাঠে ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন, অরিন এবং ছোট্ট নীলার ভূমিকায় খুদে সুপারস্টার সিঞ্জিনী সরকার।